প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন গত 4 ফেব্রুয়ারি ছিল বিশ্ব ক্যান্সার দিবস। এই বছরের প্রতিপাদ্য ছিল ইউনাইটেড বাই ইউনিক, অর্থাৎ বলা হচ্ছে যে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেটা হতে হবে ভীষণ ইউনিক উপায়ে, যেটা বলা হচ্ছে। তো আমরা আজকে বিশ্ব ক্যান্সার দিবসে এই প্রতিপাদ্য বিষয়গুলো নিয়ে কথা বলবো, পাশাপাশি ক্যান্সার সচেতনতার যে দিকগুলো আছে সেই বিষয়গুলো তুলে ধরবার চেষ্টা করব। ক্যান্সার চিকিৎসায় বাংলাদেশ আসলে এখন কোন অবস্থানে আছে, বা আমরা কি পারছি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে মানুষকে ক্যান্সারের সেবা দিতে, সেই বিষয়গুলোই আমাদের আজকের আলোচনায় উঠে আসবে। আর আমাদের সাথে আজকে উপস্থিত আছেন অত্যন্ত খ্যাতনামা এবং স্বনামধন্য একজন চিকিৎসক, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডাক্তার মোহাম্মদ সেলিম রেজা, সিনিয়র কনসালটেন্ট অঙ্কোলজি বিভাগ, স্কয়ার হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি যেহেতু সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা আমাদেরকে ফোন করতে পারছেন। ক্যান্সার সম্পর্কিত আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে সরাসরি আমাদের আজকের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলতে পারছেন। যে নাম্বারটিতে ডায়াল করতে হবে সেটি টিভি স্ক্রলে দেখতে পাচ্ছেন। এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি, সেখানেও আমাদের সাথে যুক্ত হতে পারছেন। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। স্যার, আমি যেটা দিয়েই শুরু করেছিলাম যে এই বছরের যে প্রতিপাদ্য যেটা ছিল, আপনি যদি একটু সহজ করে বলতেন যে এই প্রতিপাদ্যের অর্থটা আসলে কি। ধন্যবাদ। 4 ফেব্রুয়ারি অথবা 4 ফেব্রুয়ারিকে আমরা বলে থাকি বিশ্ব ক্যান্সার দিবস, ওয়ার্ল্ড ক্যান্সার ডে। এটা একটা আন্তর্জাতিক দিবস। 2000 সালে ফ্রান্সের মিলেনিয়াম শহরে, ওইখানে ইউআইসিসি সংগঠন ওরা একটা মিটিং করলো, ওয়ার্ল্ড ক্যান্সার সামিট। ওই সামিটে ডিসিশন নিল যে আমরা প্রতি বছরই 4 ফেব্রুয়ারিকে বিশ্ব ক্যান্সার দিবস হিসেবে প্রতিপালিত করব। তখন থেকে প্রতি বছরই এই বিশ্ব ক্যান্সার দিবস হয়ে আসছে এবং এইভাবে বাংলাদেশেও আমরা উদযাপন করি। প্রতি বছর একটা প্রতিপাদ্য বিষয় থাকে। তো এইবারের প্রতিপাদ্য বিষয় হলো ইউনাইটেড বাই ইউনিক। যদি একটু বাংলায় বলি তাহলে হলো স্বকীয়তায় ঐক্যবদ্ধ। আসলে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে যে এক একটা মানুষ একটা ইন্ডিভিজুয়াল, একটা ডিজিজ ইন্ডিভিজুয়াল, এবং ডিজিজের ভিতরেও বর্তমানে সায়েন্স আরও অনেক ডিভিশন করেছে, ডিভিশনাল ইন্ডিভিজুয়াল। তো এক একজনের ব্যক্তির যে ক্যান্সারের জার্নি বা ইতিহাস, তার ধরন, তার কাহিনী যেটা বলি, গল্প বলি, তাদের একটা আলাদা। তাই সবাইকে নিয়ে যদি ঐক্যবদ্ধ হই আমরা, সব ডিজিজ প্যাটার্ন, সব মানুষ সারা ওয়ার্ল্ডের জিওগ্রাফিক্যাল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে, তাহলে সবাইকে স্বকীয় ব্যক্তিত্বকে, ইন্ডিভিজুয়াল ব্যক্তিত্বকে আমরা একত্র করে আমরা ক্যান্সারের সম্বন্ধে কথা বলবো এবং ক্যান্সারকে জয় করব। এটা বোঝানোর জন্য আসলে এই বছর এবং আগামী আরও 2 বছর এটার প্রতিবেদন ঠিক করেছে ইউনাইটেড বাই ইউনিক। মানে এই যে ক্যান্সারের বিরুদ্ধে আমাদের যে একটা যুদ্ধ, সেই যুদ্ধটা কিন্তু আসলে শুরু হয় মানে একদম ব্যক্তি পর্যায় থেকে, ব্যক্তি, পরিবার, সমাজ, এবং সেখানে সামগ্রিকভাবে রাষ্ট্রীয় পর্যায়েও এই একটা প্রতিরোধের জন্য যুদ্ধটা অব্যাহত থাকে। তো সেই বিষয়টাকেই এবার ফোকাস করা হয়েছে। আচ্ছা স্যার, এখন আমরা যদি বলি যে ক্যান্সার মানে যেটা শুনলেই আমরা আসলে ভয় পাই, যে সাধারণ মানুষ বিশেষ করে ক্যান্সার শব্দটা শুনলে, একটা সময় বলা হতো যে ক্যান্সার মানে হচ্ছে যেটার কোনো অ্যান্সার নাই, মানে মৃত্যু অনিবার্য। সেই ধারণা থেকে আমরা অনেক দূর এখন আমরা এগিয়ে এসেছি। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এখন ক্যান্সার রোগীর সংখ্যা প্রতি বছর বাড়ছে এবং সেটা ভীষণ অ্যালার্মিং হারে বাড়ছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়েই বলা যায় যে বাংলাদেশে এখন ক্যান্সার রোগী বাড়ছে। তা কি মনে করেন যে এই যে একটা ট্রেন্ডের পরিবর্তন, এই পরিবর্তনটার পিছনে কি কারণ রয়েছে বলে আপনি মনে করেন? আসলে সারা বিশ্বেই ক্যান্সারের প্রাদুর্ভাব যদি বলি, প্রকোপ বলি, এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং আমরাও সেই বাংলাদেশও তার বাইরে না। এটার অনেকগুলি কারণ বর্তমানে আছে। কারণ একটা হতে পারে আমাদের পার্সোনাল লাইফস্টাইল বলতে আগে আমাদের দেশে বা বাইরে যত কায়িক পরিশ্রম করতো, এখন কিন্তু কায়িক পরিশ্রমটা কম। গ্রামের লোকজন কিন্তু কায়িক পরিশ্রম বেশি করে, শহরের লোকজন কিন্তু আমরা অফিসে বসে বসে কাজ করি। তো এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমের জন্য কিন্তু আমাদের এই ক্যান্সার হতে পারে। আরেকটা যদি বলি আমরা পরিবেশ, যেটা বলি বর্তমান পরিবেশ নিয়ে অনেক কাজ হচ্ছে। এই যে আমাদের বাংলাদেশেই আসলে বিশ্বের বলে না যে পরিবেশগত দিক দিয়ে নাম্বার 1 একটা খারাপ আমরা অবস্থানে আছি, ঢাকা বা বলে দিল্লি, ইসলামাবাদ বলে। তো এইটা একটা ইস্যু যে এই যে ধুলাবালি বা বিভিন্ন কেমিক্যালস, ধোঁয়া, তার ভিতরে যেগুলি কেমিক্যালস থাকে, এগুলি কিন্তু ক্যান্সারের একটা প্রধান কারণ।
তাছাড়া একটা বিশেষ করে আমাদের খাদ্য তালিকা, সাধারণ সবুজ শাকসবজি খাওয়ার কথা, জাঙ্ক ফুড খাওয়ার কথা না। বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশে বা শহরে যারা বলি আরবান এরিয়াতে, ওদের ভিতরে কিন্তু জাঙ্ক ফুড খাওয়া, সেই রেড মিট যেটা বলি আমরা, এই ধরনের খাওয়া কিন্তু প্রচলন বেশি হয়ে গেছে। এই যে আমাদের পরিবেশ বলি, আমাদের লাইফস্টাইল বলি, আমাদের এই খাওয়া দাওয়ার একটা বলি, প্লাস নিজস্ব ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা, বা আমাদের ধর্মীয় অনুশাসন মেনে চলা, আমাদের লাইফটাকে একটা সঠিক পথে পরিচালিত করার জন্য যে আমাদের নিয়মকানুনগুলি মেনটেন করা, এগুলি অনেক সময় তো মেনটেন করি না। অনেকে হয়তো ঘুমিয়ে আছে, অলসভাবে সময় কাটিয়ে দিচ্ছে, সে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছে না, সে হয়তো টাইমলি খাওয়া দাওয়া করছে না। তো এই জিনিসগুলি মনে হচ্ছে নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ডের সবখানে এগুলি জিনিসগুলি বেশি বাড়ছে। এই বাড়ার জন্যই আমাদের কি যে বহু ধরনের ক্যান্সার আগেও ছিল, কিন্তু এখন তার প্রকোপ প্রাদুর্ভাব অনেক বেশি বেশি হচ্ছে। পাশাপাশি যে উন্নত সুযোগ সুবিধার কারণে ডায়াগনোসিসও অনেক বেশি হচ্ছে, বেটার রিপোর্টিং হচ্ছে, মানে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারছি। জি জি, এটা একটা ভালো কথা বলেছেন আমাকে, যে আগে কিন্তু আমরা সচেতন কম ছিলাম। মনে হতো সাধারণ সর্দি কাশি জ্বর বা কোনো একটা প্রবলেম, এটাকে ইগনোর করা হতো। এখন কি করি আমরা ইন জেনারেল, যদি বলি যে কারো কোনো সমস্যা হলে প্রথম আমরা এলাকা থেকে ফার্মেসিতে গিয়ে আমরা নিজেকে দেখি যে আমার এই প্রবলেমটা কী ওষুধ দিবেন। তো ফার্মেসি ম্যান যে থাকে যদ্দূর নলেজ তা দিয়ে দেয়। তারপর কিছু কমলো না, তারপরে যে একটা কোয়াকের ডাক্তার কাছে যায়, যেটা বলে নগ্নপট ডাক্তার, কোয়াক ডাক্তার। তারপর ওখান থেকে না কমলে তখন আসে একজন আমাদের মেডিকেল গ্রাজুয়েটের কাছে আসে। আস্তে আস্তে কিন্তু দেখা গেল তার এই কাজটা করতে হয়তো 2-3 মাস চলে গেল। যদি ক্যান্সার রিয়েল হয়ে থাকে 2-3 মাস কিন্তু এনাফ টাইম যে ক্যান্সারটাকে স্প্রেড করার জন্য। তো যার ফলে এই সচেতনতা বোধটা আমাদের বাংলাদেশে, সারা ওয়ার্ল্ডেই হতো, বাংলাদেশে খুব কম। এই সচেতন কম বলে কিন্তু আসলে আমাদের বাংলাদেশে আমরা বলি যে ক্যান্সারের ডায়াগনোসিসটা আর্লি হচ্ছে না, লেট হচ্ছে। আর লেট হওয়ার জন্য আমরা প্রগনোসিস বলি বা ফেড বলি, এটা ভালো পাচ্ছি না, আউটকামটা খারাপ হচ্ছে। স্যার, বাংলাদেশে এখন কোন কোন ক্যান্সারের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি? ওইভাবে আসলে আমাদের বাংলাদেশের সঠিক তথ্য বলতে যেটা বোঝায় তা নাই। তো বাইরের কিছু অর্গানাইজেশন আছে, যেমন গ্লোবোকান, তাদের একটা আমাদের সার্ভে আছে বাংলাদেশে। তাছাড়া আমাদের জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট, ওনারাও একটা সার্ভে করছে রিসেন্টলি, গত সপ্তাহে বিএসএমইউ থেকে একটা তারা পাবলিকেশন করছে একটা সার্ভে। তা দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি পুরুষ বলি আমরা, পুরুষ মহিলা ভেদে, পুরুষের ভিতরে দেখা যাচ্ছে যে ফুসফুস ক্যান্সারটা বেশি হচ্ছে। তারপর দেখা যাচ্ছে যে এই যে গলার ক্যান্সার, যেটা আমরা বলি মুখগহ্বর, গলার ক্যান্সারে বেশি হচ্ছে। তারপরে দেখা যাচ্ছে ইসোফেগাস, খাদ্যনালীর ক্যান্সার বেশি হচ্ছে। তারপর আস্তে আস্তে দেখা যাচ্ছে যে কোলোরেক্টাল, কোলন ক্যান্সার বেশি হচ্ছে। আর পৃথিবীর অন্য জায়গায় কিন্তু প্রস্টেট ক্যান্সার বেশি। বাংলাদেশে কিন্তু এটার ডায়াগনোসিসটা আর্লি হয় না, বা এটা ওল্ড এজ ডিজিজ, এটা ইগনোর করা হচ্ছে, এই জন্য ডায়াগনোসিসটা বোঝা যাচ্ছে না। কিন্তু বাইরে কিন্তু প্রস্টেট ক্যান্সারের প্রথম অবস্থানে আছে। আর যে মহিলাদের ক্ষেত্রে বলি, তাহলে একসময় কিন্তু মহিলাদের জরায়ু ক্যান্সার বেশি ছিল। এখন সচেতন হওয়াতে, ওই যে বলা হাইজিন মেনটেন করাতে, এডুকেশন হওয়াতে জরায়ু ক্যান্সারটা কমে এখন হচ্ছে স্তন ক্যান্সার। এখন টপ লেভেলে আছে মহিলাদের ভিতরে স্তন ক্যান্সার, তারপরে জরায়ুর মুখের ক্যান্সার, তারপরে এই যে মুখগহ্বরের ক্যান্সার। এখন বলতে পারে কেন হয়, স্মোকিং তো মহিলারা করে না, যে পান সুপারি সাদা চর্দা খাচ্ছে তার জন্য হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে জরায়ুর ক্যান্সার, আগে হইল ব্রেস্ট ক্যান্সার, তারপরে মুখগহ্বরের ক্যান্সার, তো পেটের কোলোরেক্টাল ক্যান্সার, পিত্তথলি ক্যান্সার, এগুলো হচ্ছে। মানে এই ধরনের পেশেন্টগুলো বেশি পাচ্ছেন। ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে একটু আগেই আপনি বলছিলেন স্যার আর্লি ডিটেকশনের কথা। তো আর্লি ডিটেকশনের জন্য যে আমরা জানি যে স্ক্রিনিং একটা বৈজ্ঞানিক পদ্ধতি, তো সবগুলো ক্যান্সারের জন্যই কি স্ক্রিনিং পদ্ধতি বাংলাদেশে বর্তমানে প্রচলিত আছে? প্রথম হইল স্ক্রিনিংটা কি, যদি সহজভাবে বলি, আমি সুস্থ মানুষ, কোনো কমপ্লেন নেই, আমি কিন্তু স্ক্রিন করব, মানে অ্যাপারেন্টলি আমি হেলদি আছি, আমি স্ক্রিন করে দেখবো আমার কোনো প্রবলেম আছে কিনা, এটাকে আমরা স্ক্রিনিং বলি। তো স্ক্রিনিং সাধারণত সব ক্যান্সারের স্ক্রিনিং হয় না, সম্ভব হয় না। তো বিশেষ করে যেমন স্তন ক্যান্সার, এটা স্ক্রিনিং ফেসিলিটিস আছে। জরায়ুর ক্যান্সার স্ক্রিনিং ফেসিলিটিস আছে। যেমন আমরা বলি যদি যে কোলন বা রেক্টামের ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, স্ক্রিনিং ফেসিলিটিস আছে। বর্তমানে মুখগহ্বরের ক্যান্সার কিন্তু স্ক্রিনিং ফেসিলিটিস হচ্ছে বর্তমানে। এবং বাংলাদেশে মানে বাংলাদেশে যে ন্যাশনাল গাইডলাইন আছে সরকারের, সেখানে কি এই স্ক্রিনিং এর পদ্ধতিটা স্যার মানে সেখানে কি অন্তর্ভুক্ত আছে? অন্তর্ভুক্ত আছে, বলা আছে। এবং মানে কাদের আসলে স্ক্রিনিং করা উচিত? এটা একটু লং ডিসকাশন, কাদের করা উচিত। যদি আমরা বলি যেমন স্তন ক্যান্সারের কথা বলি, তো একটা হইলো যে একটা সার্টেন এজ বলা হয়, যেমন 40 আপ বয়স হয়ে গেলে রুটিনলি কিছু পরীক্ষা করতে হবে। তার ভিতরে আছে যেমন একটা আলট্রাসোনোগ্রাম,
তারপরে আছে একটা ম্যামোগ্রাম। আলট্রাসাউন্ড ম্যামোগ্রাম করলে কিন্তু আর্লি ডিটেকশন করা যায় স্তন ক্যান্সারে। তো যদি কারো দেখা যায় ফ্যামিলিতে স্তন ক্যান্সার হিস্ট্রি আছে, মায়ের, খালার, ফুফুর আছে, তাকে কিন্তু সে 40 বছর না, আগে থেকেই যে রিপোর্টেড লাইফ শুরু হয় তখন থেকে তাকে কিন্তু তার ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারে কিন্তু একটু অ্যালার্ট হতে হবে। একটু মানে যেটা বলি আমরা মাসিক একটা নিজস্ব একটা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা সাধারণত আমাদের যারা হেলথ এডুকেটর আছে বা হেলথ যারা নিয়ে কাজ করে, এটার যেন ক্যান্সার ডাক্তার হতে নট নেসেসারি, এটা যে কোনো ডাক্তারই তাকে সাজেশন দিতে পারে যেন কীভাবে নিজের ব্রেস্ট নিজে পরীক্ষা করবে, কখন করবে, কি হলে কি বুঝবে, কোন ডাক্তারের শরণাপন্ন হবে। এটা একটা এক ধরনের ব্রেস্ট ক্যান্সার। তদ্রূপ জরায়ু মুখের ক্যান্সার, ক্যান্সারের কিছু প্রাথমিক লক্ষণ যদি স্ক্রিনিং করা হয় বলে পেপ স্মিয়ার টেস্ট বলা হয়, বা যেটা বলে যে ভায়া টেস্ট বলা হয়। এর বর্তমানে বাংলাদেশে একদম উপজেলা হেলথ কমপ্লেক্সে বিনামূল্যে সরকার, গুড নিউজ, বাংলাদেশে কিন্তু এই ফ্যাসিলিটি তৈরি করা হয়েছে উপজেলা পর্যন্ত ভায়া টেস্ট, তো আর্লি ডায়াগনোসিস হয়ে যাচ্ছে। তদ্রূপ যে আমরা বলি কোলোরেক্টাম কেস, বলা হচ্ছে যে 50-এর উপর বয়স হয়ে গেলে কি মহিলা কি পুরুষ তাদের বৎসরে প্রথম একবার হলেও প্রথম একটা কোলোনোস্কোপি করা দরকার। কোলোনোস্কোপি করলে কিন্তু বুঝতে পারে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। তারপর ফ্যামিলিস্টে থাকলে এটাকে হয়তো রুটিনলি বেশি দিন অল্প অল্প ইন্টারভিউ করতে হবে, আর না হয় 3 বছর পর পর করা লাগবে। এই ধরনের প্রোস্টেট ক্যান্সারের কিন্তু আছে সিম্পল একটা পিএসএ পরীক্ষা বলে, এই পরীক্ষা করলে কিন্তু প্রোস্টেট ক্যান্সারের সম্বন্ধে জানা যেতে পারে। আর বলা হচ্ছে যে প্রতি বছরই আমাদের মুখগহ্বর কিন্তু একটু আমাদের যারা মুখগহ্বর নিয়ে কাজ করেন, আমাদের ডেন্টাল সার্জন মেনলি, ওনাদেরকে দিয়ে একটু চেক আপ করা, দেখানো যেন মুখের কোথাও অ্যাবনর্মালিটি আছে কিনা। যেহেতু আমাদের বাংলাদেশের লোক স্মোক, পান, সুস্বাদু অভ্যস্ত, এই জন্য এটা করার তো বলা হচ্ছে। তো এইগুলি করলে কিন্তু আমরা আসলে আর্লি ডিটেকশন করতে পারবো। আচ্ছা, এবং আর্লি ডিটেকশন মানেই হচ্ছে যে যতটা সম্ভব দ্রুত মানে ট্রিটমেন্টটা শুরু করে দেওয়া। আমাদের দেশের মানুষের যেটা মানে প্রধান যেটা একটা সমস্যা হয় যে ডিসিশন মেকিং এ তারা আসলে বুঝতে পারেন না যে কোথায় যাবেন। মানে যারা বিশেষ করে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে আছেন যে সবসময় কি ঢাকাতেই আসতে হবে কিনা, এই ক্ষেত্রে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে তাদের ট্রিটমেন্ট গ্রহণ এবং মানে ডায়াগনোসিসের ক্ষেত্রে। তো এই বিষয়টা নিয়ে স্যার এই ব্যাপারে বলবো আমি যে সবাইকে ঢাকা আসতে হবে নট নেসেসারি। একজন সে প্রত্যন্ত এলাকায়, সে কুড়িগ্রাম থাকতে পারে, টেকনাফ থাকতে পারে, সে কিন্তু ওই বর্তমানে বাংলাদেশে হেলথ সেক্টর এত ডেভেলপ যে উপজেলা লেভেল, নট অনলি উপজেলা, ইউনিয়ন লেভেলে কিন্তু এখন অনেকগুলি ক্লিনিক আছে, সরকারি কতগুলি আছে, মানে ডাক্তারদের ছোটো ছোটো মিনি মিনি ক্লিনিক আছে। ওইখানেও কিন্তু সাধারণত রেজিস্টার্ড আমাদের ডাক্তাররা আছে। কোনো প্রবলেম হইলে ওই রেজিস্টার্ড ডাক্তারকে যদি ওনারা শরণাপন্ন হন, ওইখান থেকে কিন্তু ওনারা ডায়াগনোসিসটা করার পক্ষে মতামত দিতে পারে। তো যার ফলে আমাদের সারা বাংলাদেশেই আমি বলবো নেটওয়ার্ক আছে, এবং কোনো প্রবলেম ফেস করলে, কোনো লক্ষণ দেখলে, লক্ষণগুলো একটু পরে বলবো, লক্ষণ দেখলেই কিন্তু সে তাড়াতাড়ি নিকটবর্তী কোনো সেই রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েটের শরণাপন্ন হতে পারে। তখন উনি যে গাইডলাইন দিবে সেই অনুপাতে যখন যেখানে ফেসিলিটি যা আছে ওইভাবে কিন্তু সকল শুনতে পারে। স্যার, লক্ষণের কথা যেহেতু চলে আসলো, আমি লক্ষণগুলো জানতে চাই যে আমরা তো জানি যে সাধারণত কিছু ক্লাসিক্যাল সিনড্রোম থাকেই, সেগুলো এছাড়া কি অনেক সময় দেখা যায় খুব সাইলেন্ট ফিচার্স থাকে যেটা হয়তো পেশেন্ট বুঝতেও পারেন না, মানে খুব অগোচরেই তার শরীরে ক্যান্সারের যে কোষগুলো সেটা বারবার বিভাজিত হচ্ছে, আসলে মানে এই বিষয়টা নিয়ে স্যার একজন চিকিৎসক হিসেবে আপনি কি বলবেন? ঠিকই বলেছেন, আমরা অনেক সময় বলি যে ক্যান্সারকে সাইলেন্ট কিলার, সে নিরিবিলি মানুষকে শেষ করে দিচ্ছে কিন্তু টের পাচ্ছে না, আর যখন টের পায় তখন কিন্তু কিছু করারও থাকে না। তো ক্যান্সারের প্রাথমিক লক্ষণ যদি আমরা একটু চিন্তা করি, ধরেন ইন জেনারেল এটা খুসখুসে কাশি অনেকদিন যাবৎ, তার কমছে না, কোনো ট্রিটমেন্টে কাজ হচ্ছে না, তখন আমরা সাধারণত ওই ধরনের চিন্তা করতে যে ফুসফুস ক্যান্সার হতে পারে। দেখা যাচ্ছে কারো হয়তো গলার স্বরটা বসে গেছে, ভাঙ্গা গলা, গলা ঠিক হচ্ছে না, তার হয়তো লেরিংসে ক্যান্সার হতে পারে। কারো কারো হয়তো দেখছে যেন কিছু খেতে গেলে ডুব গিলতে গেলে আটকিয়ে যাচ্ছে, তখন ইসোফেগাস ক্যান্সার হতে পারে, স্টোমাক ক্যান্সার হতে পারে। তদ্রূপ দেখা গেল যে কারো মলমূত্র থেকে প্রবলেম হচ্ছে, তো ব্লাডার ক্যান্সার, ইউনিট ব্লাডার ক্যান্সার, মূত্রথলি ক্যান্সার, সে মলদ্বারের ক্যান্সার হতে পারে। এই ধরনের অনেকগুলি ব্যাপার আছে, এগুলি আসলে প্রাথমিক লক্ষণ। যেমন কোথাও যদি কোনো চাকা হয়, বিশেষ করে মহিলাদের স্তনে যদি চাকা হয় অ্যাবনর্মাল, ওইখানে ক্যান্সার হতে পারে। তাই কোথাও একটা ঘা হলো, এটা শুকাচ্ছে না, বহু ট্রিটমেন্ট করছে, ওইখান থেকে ক্যান্সার হতে পারে। আমরা সাধারণত তিল বলে যেটা হয়, তিলেরও যদি কোনো অস্বাভাবিক পরিবর্তন হয় তাহলে ওখান থেকে ক্যান্সার হতে পারে। এগুলি সব প্রাথমিক লক্ষণ। এই ব্যাপারে আমাদের সবাইকে আসলে এই যে আজকে দিবস, এই ধরনের যে আমরা বলি যে প্রিন্টেড মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যে প্রোগ্রাম করে, উদ্দেশ্য কি? সাধারণ মানুষকে সহজ ভাষায় এই মেসেজগুলি কনভে করা। তাইলে হয় কি তারা বুঝলে পরে তাড়াতাড়ি, অনেকে হয়তো মনে খুঁজছে কাশি কি আর করবো, আমার টয়লেটে প্রবলেম হয়েছে, দরকারটা কি, বা আমার একটা চাকা দেখা যাচ্ছে, আমি চাকাটা ইগনোর করলাম,
কিন্তু না, ইগনোর করা যাবে না, আমাকে আশেপাশে পার্শ্ববর্তী ডাক্তার শরণাপন্ন হয়ে দেখাতে হবে, তাহলে কিন্তু আমরা সাধারণত প্রাথমিক অবস্থায় ক্যান্সার ডায়াগনোস করতে পারবো। ক্যান্সার ডায়াগনোসিস স্যার যখন আপনারা করেন সেক্ষেত্রে কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন হয় আপনাদের? এবং বিভিন্ন ক্যান্সার আছে আমি জানি, বিভিন্ন ক্যান্সার বিভিন্ন ভাগ করা আছে। ইন জেনারেল যদি বলি, যেমন আমরা কিছু ব্লাডের প্যারামিটার দেখি, ব্লাডের প্যারামিটার রক্তের একটা হিসাব বলি আমরা, যে হিমোগ্লোবিন, কোনো ক্যান্সার দেয় হিমোগ্লোবিন ফল করে, ইএসআর পরীক্ষা বলি, ইএসআর বেড়ে যায়, কতগুলি রক্তের কিছু টিউমার মার্কার বলে, কিছু কিছু টিউমার, যেমন আমরা যদি বলি কোলন ক্যান্সার, তাহলে সিই একটা লেভেল আছে, বেড়ে যেতে পারে। একটু আগে বললাম প্রোস্টেট ক্যান্সার, পিএসএ বেড়ে যেতে পারে। এমন যেমন বলি আমরা স্তন ক্যান্সার, সিএ 15 বাড়তে পারে। যে বলা হয় স্টোমাক ক্যান্সার, তাহলে দেখা যাচ্ছে যে আমরা সিএ 19 বাড়তে পারে, প্যানক্রিয়াসে বাড়তে পারে। ওভারি ক্যান্সার মহিলা যেটা হচ্ছে, সিএ 120 বেড়ে যেতে পারে। এগুলি একটা প্রাথমিক পরীক্ষা। তাছাড়া স্পেসিফিক পরীক্ষার ভিতরে পড়ে, যেমন এক্সরে, সার্টিন এক্সরে, কখনো কখনো আমরা সিটি স্ক্যান, এমআরআই, আবার আলট্রাসোনোগ্রাম। ভেরি স্পেসিফিক কিন্তু ক্যান্সার ডায়াগনোস করতে হলে পরে আমাকে মাইক্রোস্কোপি এক্সামিনেশন করতে হবে। আচ্ছা, মাইক্রোস্কোপি এক্সামিনেশন একটা আছে, যেমন এফএনএসি, ফাইন নিডল অ্যাসপিরেন্ট সাইটোলজি, জাস্ট একটা সিম্পল সুই দিয়ে যে জায়গায় আমরা মনে করি চাকা আছে ওইখান থেকে নিয়ে এসে পরীক্ষা করে সেলের আমরা ক্যারেক্টার থেকে বলবো এটা ক্যান্সার হলো কিনা। তার চেয়ে একটা উন্নত যেটা বলি বায়োপসি, বায়োপসি এটা মাংস কেটে নেওয়া, এন্ডোস্কোপিতে বা কোলোনোস্কোপিতে বা যে কোনো উপায়তে মাংসটা বের করে পরীক্ষা করলে টিস্যুর আমরা মাধ্যমে ক্যান্সার বুঝতে পারি। তো এইটা যদি বুঝতে পারি তখনই কিন্তু আমরা বলবো যে তার ক্যান্সার হয়েছে। তার আগ পর্যন্ত কিন্তু আমরা ফাইনাল ডায়াগনোস করতে পারবো না। কনফার্মেটরি ডায়াগনোসিসের জন্য এই টিস্যু বায়োপসি ভেরি নেসেসারি। আচ্ছা স্যার, এতক্ষণ যেই ক্যান্সারগুলো নিয়ে কথা হলো এগুলো মোটামুটি একটু এল্ডারলি বা যাদের একটু বয়স বেশি তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়, কিন্তু এখন কিন্তু আমরা স্যার দেখতে পাচ্ছি যে অল্প বয়সীদের মধ্যেও ক্যান্সারের প্রবণতা বেড়ে গিয়েছে। বিশেষ করে যদি বলি যে শিশু থেকে শুরু করে ইয়াং অ্যাডাল্টস যারা আছে তাদের মধ্যেও বিভিন্ন ধরনের ক্যান্সার হচ্ছে। তো অল্প বয়সীদের মধ্যে এখন এই মুহূর্তে বাংলাদেশে কি কি ধরনের ক্যান্সার বেশি পাচ্ছেন? সাধারণত অল্প বয়সীদের ভিতরে সাধারণত দেখা যাচ্ছে যে ব্লাড ক্যান্সার যেটা বলা হয়, লিকুমিয়া, এই ধরনের ক্যান্সারটা বেশি হচ্ছে। তারপর দেখা যাচ্ছে লিম্ফোমা, লসিকা গ্রন্থির যে টিউমার বলি ক্যান্সার বলি, এগুলো বেশি হচ্ছে। তো কিছু কিছু বেসিক ক্যান্সার আছে, যেমন বলি রেটিনোব্লাস্টোমা চোখে হয়, হেপাটোব্লাস্টোমা লিভারে হয়, নেফ্রোপাসা কিডনিতে হয়। এগুলির সাধারণত দেখা যাচ্ছে যে অল্প বয়সে বাচ্চাদের এগুলো হচ্ছে। কারণ সাধারণত আগে বলা হতো ক্যান্সারটা অনেকটা ওল্ড এজ ডিজিজ, কিন্তু এখন তা না, এখন শিশু কাল থেকে কিন্তু এখন ক্যান্সার হচ্ছে। এগুলি বিভিন্ন কারণ থাকতে পারে। অনেক সময় আমরা বলি যে জেনেটিক কারণ থাকতে পারে, যে বংশগত কারণ থাকতে পারে, আবার পরিবেশগত কারণ থাকতে পারে। তো যে কারণেই হোক বর্তমানে কিন্তু বাচ্চাদের ভিতরে এই ক্যান্সারগুলো বেশি হচ্ছে। তো একটা বাচ্চা বা একটা অল্প বয়সী তরুণ যদি ক্যান্সার আক্রান্ত হয় সেক্ষেত্রে মানে তার লাইফ এক্সপেক্টেন্সি আপনারা কেমন আশা করেন? বর্তমানে যে ক্যান্সারগুলি বললাম, যে লিকুমিয়ারও বিভিন্ন ধরন আছে। আমরা লিম্ফোব্লাস্টিক লিকুমিয়া, তারপর বলি আমরা যেন লিম্ফোসাইটিক লিকুমিয়া, তাই না, তার মনোসাইটিক লিকুমিয়া, মনোব্লাস্টিক লিকুমিয়া বলে, ALL, AML এগুলি বলে। এগুলি আবার বর্তমানে ভালো চিকিৎসা আছে। ইভেন বাংলাদেশে কিন্তু বোন ট্রান্সপ্লান্টেশন হচ্ছে, যার ফলে লিকুমিয়ার চিকিৎসা যদি ভালোভাবে করা হয় অনেক রোগী সুস্থ হয়ে যাচ্ছে। আর লিম্ফোমা তো সুস্থ হচ্ছে। লিম্ফোমা একটা ডিজিজ, এটা অনেক আগেকাল থেকে এটা চিকিৎসা ভালো এবং চিকিৎসাগুলি সুস্থ হয়ে যাচ্ছে। এটা তার সার্ভাইভাল অনেক সার্ভাইভাল হচ্ছে, সেও নর্মাল হচ্ছে, পড়াশোনা করতেছে, চাকরি বিয়ে করছে, ইভেন অনেকে পরবর্তী দেখা যাচ্ছে সংসারধর্ম করতে পারে, অনেক দেখা যাচ্ছে, মানে স্বাভাবিক আর দশটা মানুষের মতন জীবন চালাতে পারে, মানে যার ফলে ভয় পাওয়ার কিছু সঠিক চিকিৎসাটা যদি নিশ্চিত করা যায়। ক্যান্সার মানে ক্যান্সার হলে বা ক্যান্সারের চিকিৎসার জন্য আগে একটা সময় আমরা দেখতাম যে অবস্থা সম্পন্ন যে যারা আছেন তারা দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেওয়াটাকে বেশি ওয়াইজ মনে করতেন, মানে দেশের চিকিৎসা ব্যবস্থার উপরে হয়তো কিছুটা ভরসার অভাব, এরকম কিছু ব্যাপার কাজ করতো। তো বর্তমানে সেই পরিস্থিতিটা থেকে আসলে আমরা কতটুকু এগিয়েছি? ঠিকই বলেছেন। আসলে অনেক আগে বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা বা ডায়াগনোসিসের তত সুব্যবস্থা ছিল না, যেটা বর্তমানে অনেকটাই ডেভেলপ করেছে। বিশেষ করে ডায়াগনোসিসও অনেক ডেভেলপ হয়েছে, ট্রিটমেন্ট ফেসিলিটিসও সারা বাংলাদেশে অনেক ডেভেলপ হয়েছে। আর এই ব্যাপারটা আসলে সচেতনও কিছু অভাব ছিল। অনেকে মনে করতো ক্যান্সার মানেই হয়তো বাংলাদেশ চিকিৎসা হবে না, এটা পার্শ্ববর্তী রাষ্ট্রপতি চলে যেতে হবে, এই ধরনের একটা সাইকোলজি স্বভাবিত কাজ করতো। এই ব্যাপার নিয়ে হয়তো তত কাজও ছিল না, কারণ বাংলাদেশ ফেসিলিটি ছিল না। বর্তমানে আমি বলবো বাংলাদেশে সেই রুট লেভেল থেকে ডায়াগনোসিস করতে গেলে পরে বাইরে যে ফেসিলিটি ডায়াগনোসিসের, এই যে বললাম এক্সরে, আলট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান, এমআরআই, ইভেন অত্যাধুনিক যে পরীক্ষা প্যাট সিটি স্ক্যান,
তাও কিন্তু বাংলাদেশে এখন আছে। কোলোনোস্কোপি থেকে আরম্ভ করে তারপরে এন্ডোস্কোপি থেকে আরম্ভ করে সব আছে। ল্যাপারোস্কোপি ফেসিলিটি বাংলাদেশে আছে। ইভেন যে বায়োপসি আমরা বলি এফএনএসি অথবা কোর বায়োপসি বলি, নট অনলি দ্যাট, বায়োপসির পরও যদি আমরা বলি মলিকুলার বায়োলজি, তাও কিন্তু বাংলাদেশে কিছু সেন্টার ডেভেলপ করতেছে। যার ফলে ডায়াগনোসিসের ব্যাপারে কিন্তু বাংলাদেশে এখন ক্যান্সার বা ডায়াগনোসিস করতে তেমন কোনো সমস্যা হচ্ছে না, আস্থার সহিত করা যাচ্ছে। যদি পরবর্তী আমরা চিকিৎসা পদ্ধতি বলি, এখন বাংলাদেশে অনেক ক্যান্সার ডাক্তারই এখন হয়েছেন, এবং আমি বলবো যে অনেক জায়গায় অনেক অনেক বিভাগীয় স্তরে তো আছে, ডিস্ট্রিক্ট শহর মেডিকেল কলেজগুলোতে এখন ক্যান্সার বিভাগ আছেন, ডাক্তার আছেন এখানে। তো যার ফলে ওই গ্রাম ভিত্তিক লোকজন নিকটবর্তী কোনো জেলা লেভেলে গিয়েও চিকিৎসা পেতে পারে। আর চিকিৎসার যে বিভিন্ন পদ্ধতি বলি, সার্জারি, আমরা বলি কেমোথেরাপি, মেডিকেল ম্যানেজমেন্ট, রেডিয়েশন থেরাপি, যত ধরনের ফেসিলিটিস বলি, এই যে হরমোন থেরাপি, টার্গেট থেরাপি, মলিকুলার অ্যান্টিবডি, সব ট্রিটমেন্টই বাংলাদেশে, ইভেন শুনে খুশি হবেন, বাংলাদেশে এই ধরনের ওষুধ তৈরি হচ্ছে। এই ওষুধ আবার বাংলাদেশ থেকে বাইরে যাচ্ছ, তো যার বাংলাদেশ অনেক আগে গিয়েছে। তাই আমি বলবো ইন জেনারেল সবাইকে যে না, বাংলাদেশে ক্যান্সারের সুচিকিৎসা, ডায়াগনোসিস ব্যবস্থা আছে, বোধহয় বাইরে যাওয়াটা এখন আর তেমন একটা প্রয়োজন নেই। আচ্ছা, আমি ক্যান্সার চিকিৎসা সম্পর্কে স্যার আপনার কাছে আমি আরও বিস্তারিত জানবো একটি ছোট্ট বিরতির পরে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে একটি ছোট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আলোচনার পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা ক্যান্সার সচেতনতা এবং বিশ্ব ক্যান্সার দিবসের এই বছরের যে প্রতিপাদ্য ছিল সেই বিষয়গুলোর আলোকে ক্যান্সারের চিকিৎসা বিষয়ে কথা বলছি। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ সেলিম রেজা, সিনিয়র কনসালটেন্ট অঙ্কোলজি বিভাগ, স্কয়ার হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদেরকে ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে সরাসরি ডায়াল করতে হবে। স্যার, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, বিরতিতে যাবার আগে আপনি বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছিল, এর মধ্যে ডায়াগনোসিসের একটা অংশ হিসেবে উঠে এসেছিল যে বায়োপসি। আপনারা কনফার্মেটরি যেই ডায়াগনোসিসটা করেন সেটার জন্য বায়োপসি ভীষণ গুরুত্বপূর্ণ। তো বায়োপসি নিয়ে সাধারণ মানুষের মনে দেখা যায় যে বিভিন্ন ভয় থাকে যে বায়োপসি করলে কি ক্যান্সার ছড়িয়ে পড়বে কি না, মানে এই ধরনের নানান ধরনের প্রশ্ন তাদের মনে কাজ করে। স্যার, সেই বিষয় নিয়ে আপনি কি বলবেন? না, এটা ঠিকই যে আমাদের সমাজে বা সাধারণ মানুষের একটা বদ্ধ ধারণা যে বায়োপসি বোধ একটা কঠিন জিনিস, বায়োপসি করলেই বোধ ক্যান্সার ছড়িয়ে যাবে, তাহলে আমি খারাপ হয়ে বলবো। প্রথমত হলো যে একটা জেনারেল মেসেজটা হলো যে ক্যান্সার ডায়াগনোজ করতে হলে পরে আমাদের বায়োপসি করতে হবে। বায়োপসি কঠিন কিচ্ছু না, সাধারণ একটা সুই দিয়েও করতে পারে এফএনএসি, অথবা তার চেয়ে বড় করে আর একটু মোটা সুই দিয়ে অথবা একটু মাংস কেটে জায়গাটা একটু লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে, বা যখন যে পদ্ধতি বা এন্ডোস্কোপিতে কোলোনোস্কোপিতে টিস্যু নিয়ে পরীক্ষা করতে পারে, তাতে তেমন কোনো সমস্যা হয় না, এবং বায়োপসি করলেই ক্যান্সার ছড়িয়ে যাবে না। তবে ছড়িয়ে যাবে চিকিৎসাতে দেরি করলে। এবং বায়োপসি করলাম, ক্যান্সার ডায়াগনোসিস হলো, আমি চিকিৎসা করলাম না, তখন দেখা যাবে ক্যান্সার সেলগুলো তো ছড়িয়ে যাচ্ছে, সেটা হয়ে যাবে, মেটাস্টাসিস হয়ে যাবে। এই জন্য বায়োপসি করতে হবে। বায়োপসি ক্যান্সার ডায়াগনোসিস করলে কোন ধরনের ক্যান্সার বুঝতে পারবো, ট্রিটমেন্ট করা যাবে। তো বায়োপসি করাই মানে ক্যান্সার ছড়িয়ে যাবে তা না, তো বায়োপসির পরবর্তী তারা চিকিৎসা যেতে হবে। আচ্ছা, এটা একটা মেসেজ, এটা আমাদের জানা দরকার। এটা পাশাপাশি আপনি পেট স্ক্যানের কথা বলছিলেন যে এখন একদম আধুনিক যেটা লেটেস্ট ব্যবস্থা হিসেবে পেট স্ক্যান আপনারা করে থাকেন, সেটা সম্পর্কে যদি একটু। পেট স্ক্যান হলো আমরা যদি বলি পিইটি মানে পজিট্রন ইমিশন টোমোগ্রাফি, এটা এক ধরনের সিটি স্ক্যানের একটা বা নতুন একটা ডেভেলপমেন্ট। এটা সাথে কী করা হয়, এটা করা হয় যে একটা ডাই পুশ করা হয়, ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশন দিলে এটা গ্লুকোজ ডাই বলা হয় সাধারণত, ইরিডিয়েশন করে গ্লুকোজকে রেডিওথেরাপি ইরিডিয়েশন করে এটাকে ডাই ঢুকানো হয়। ওই ডাইটা যখন নাকি শরীরের বিভিন্ন জায়গাতে যখন নাকি বিস্তার লাভ করবে রক্তনালীর মাধ্যমে, যদি ক্যান্সার সেল থাকে, ক্যান্সার সেল ধর্মই ওই গ্লুকোজ ডাইটাকে খেয়ে ফেললে তখন তার বর্ণ চেঞ্জ, মানে তার কালারটা চেঞ্জ হয়ে যায়। ওই কালার চেঞ্জগুলি যখন যেখানে দেখবো, তখন আমরা ওইখানে বলবো যে ওখানে ক্যান্সার থাকতে পারে। তো এটা মোস্ট মডার্ন পরীক্ষা। সিটি স্ক্যানে লিমিটেশন আছে, এমআরআই লিমিটেশন আছে। তো এই ব্যাপারটা আরও ডেভেলপ, যে সূক্ষ্ম জিনিসও আমরা ওই পেট স্ক্যান করলে পরে বুঝতে পারবো। এটা একদম মডার্ন বা একটা মানে ডেভেলপড একটা সিটি স্ক্যানের মতো বলবো আমরা। তো এটার ফেসিলিটিস বাংলাদেশে অনেকগুলি, যদিও ঢাকা বেসিস, অনেকগুলি সেন্টার বাংলাদেশ ডেভেলপ করেছে। স্যার, বাংলাদেশে আমরা জানি যে ক্যান্সারের চিকিৎসার জন্য বিশেষায়িত একটা প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার। সেখানে আসলে কি কি ধরনের সুযোগ সুবিধা রোগীদেরকে দেওয়া হয়? এটা বাংলাদেশের একটা জাতীয় একটা ইনস্টিটিউট।
ইনস্টিটিউটে আমি বলবো যে ক্যান্সারের সব চিকিৎসার এই সুবন্দোবস্ত আছে। আমরা যদি ক্যান্সারের চিকিৎসা যদি বলি সার্জারি বলতে যেমন আমরা বলতে পারি যে মুখগহ্বরের সার্জারি, বলতে পারি যে চেস্টের বক্ষপথির সার্জারি, ইসোফেগাস বা লাংয়ের সার্জারি, পেটের যে বলতে পারে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সার্জারি, আমরা কোলোরেক্টাল সার্জারি, প্রোস্টেট সার্জারি, রেনালসের যে আপনার কিডনি ক্যান্সার, ব্লাডার ক্যান্সার, জরায়ু ক্যান্সার, অল ক্যান্সারের সার্জারির সুবন্দোবস্ত আমাদের জাতীয় ক্যান্সার হাসপাতাল আছে। এবং তার সাথে আরও অনেকগুলি প্রাইভেট সেন্টার ডেভেলপ করেছে, ওইখানেও কিন্তু এই ব্যবস্থা আছে। ক্যান্সারের যে একটা চিকিৎসা পদ্ধতি বলি আমরা, মেডিকেল অনকোলজি, তার মানে ড্রাগ দিয়ে চিকিৎসা করা, কেমোথেরাপি ড্রাগ, সব কেমোথেরাপিটা বাংলাদেশে তৈরি হচ্ছে এখন। এটা গুড নিউজ। অনেকগুলি দেশীয় কোম্পানি ওরা অনেক ধরনের অত্যাধুনিক কেমোথেরাপি ড্রাগ তৈরি করছে, এটা বাংলাদেশে পাওয়া যায় এবং দামও আগের চেয়ে অনেক কম, সহনীয় পর্যায়ে আছে। তারপর যদি বলি যে আরও ড্রাগস, টার্গেটেড থেরাপি, কিছু কিছু আগে কি বলা হতো যে ফুসফুস ক্যান্সার মনে হয় বেশি দিন বাঁচবে না। নো, এখন ফুসফুস ক্যান্সার দেখা যাচ্ছে কিছু কিছু ড্রাগ আবিষ্কার হয়েছে, খাওয়ার ট্যাবলেট, এই ট্যাবলেটগুলি খেলে পরে ফুসফুস ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে। এটা একটা বিশাল একটা মানে এটাকে কি আপনারা টার্গেটেড থেরাপির উদ্দেশ্য হলো যেখানে ক্যান্সার সেল ওইখানে কাজ করবে, নর্মাল সেলকে কম ড্যামেজ করবে, যেটা কেমোথেরাপি এটা সম্ভব না। এটা টার্গেটেড থেরাপি। তাছাড়া প্রায়ই এখন শুনবেন যে ইমিউনোথেরাপিটা নতুন নতুন একটা ইনোভেশন, এবং সবচেয়ে খুশির খবর বাংলাদেশে কিন্তু ইমিউনো ড্রাগস হচ্ছে, কয়েকটা কোম্পানি তৈরি করছে বেশ ভালোভাবে। এই ড্রাগটার উদ্দেশ্য হলো কি ক্যান্সারের কেমোথেরাপি যেটা সাইড এফেক্ট হয়, অন্য কিছুতে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। ইমিউনোথেরাপির উদ্দেশ্য হলো ইনজেকশনটা পুশ করে শরীরের ভিতরে ইমিউনিটিকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বের করে বাড়াই দিয়ে এটাকে দিয়ে ক্যান্সারকে ধ্বংস করা, যার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া অনেকটা সহনীয় পর্যায়ে আছে এবং অনেকগুলি ক্যান্সারে এটার খুব যুগান্তকারী ভালো রেজাল্ট আসতেছে। এই চিকিৎসা বাংলাদেশে এখন আছে। এখন যদি বলি আমরা ক্যান্সারের একটা চিকিৎসা আগে থেকে চলে আসছে, রেডিয়েশন থেরাপি। বেসিক্যালি আমি রেডিয়েশন থেরাপির ডাক্তার। আপনি রেডিয়েশন অনকোলজিস্ট। তো রেডিওথেরাপির কিন্তু যে কত মেশিনারিজ আছে, এক সময় ছিল এক্সরে মেশিন, সুপারফিশিয়াল এক্সরে, ডিপ এক্সরে বলা হতো, এই এক্সরে থেরাপি দিয়ে ট্রিটমেন্ট করতো। তাতে কিন্তু অনেক অনেক সমস্যা হতো, স্কিন বার্ন হয়ে যেত এবং প্রপারলি ট্রিটমেন্ট দেওয়া যেত না, প্রপার ওই ধরনের আমরা যেটা বলি ফোকাস করতে পারতাম না, টার্গেট করতে পারতাম না। তারপর আসলো কোবাল্ট মেশিন, তারপর আসলো লিনিয়ার অ্যাক্সেলারেটর। বর্তমানে লিনিয়ার অ্যাক্সেলারেটর অনেকগুলি ভার্সন আছে, অনেকগুলি প্ল্যানিং সিস্টেম আছে, আমরা বলছি ট্রু বিম সিস্টেম বলি। এখন বর্তমানে আছে আমরা চেরুস্টেকটিভ রেডিও সার্জারি বা SBRT, এটি আরও অনেক ডেভেলপ। এখন বর্তমানে আসছে টোমোথেরাপি, বর্তমানে আসছে প্রোটন থেরাপি, যদি বাংলাদেশে প্রোটন থেরাপি নাই, এটা বাইরে আছে, এগুলো ডেভেলপ করছে। তো রেডিওথেরাপিটা আসলে কিছুই না, এটা সহজ জিনিস, এক্সরের মতো। এক্সরে যেমন শরীরে পুশ করে একটা ডায়াগনোসিস করে, কম রে পাস করে, বেশি রে গিয়ে ওই ক্যান্সারকে পুড়ে ধ্বংস করে দেয়। অনেকের আমাদের হয়তো শুনে থাকবেন যে ধারণা আছে যে রেডিওথেরাপি দিলে মারা যাব, ওরা পুড়ে ফেলবে। অনেকে বলে কি সেক দিবে, আগে বলতো। আসলে সেকটা কিচ্ছু না, এটা গরমও লাগে না, কিচ্ছু লাগে না। এটা বর্তমানে এত ডেভেলপ হয়েছে। আমরা কীভাবে করি, এক রোগীর যখন নাকি ক্যান্সার ডায়াগনোসিস হলো, তখন সে যখন নাকি রেডিওথেরাপির জন্য ডাক্তার বললো যে রেডিও দেওয়া লাগবে, তখন তাকে আমরা একটা সিমুলেশন মেশিন বলে, সিটি সিমুলেশন, এটা ডামি একটা রেডিওথেরাপি মেশিনের মতো সিমুলেশন মেশিন, ওই মেশিনে পেশেন্টকে শুয়ে আমরা স্ক্যান করি, স্ক্যান করে ছবিগুলি আমরা কম্পিউটারে ইনপুট করি, ইনপুট করে তখন লোকেট করে কোন জায়গাটা তার ক্যান্সার আছে, তখন এটা বসে বসে আমরা এটা কন্ট্রোলিং করি, আঁকি যে এটা হলো মূল ফোকাস এবং কোন জিনিসটার পাশাপাশি ইম্পর্টেন্ট অর্গান। সে যদি আমরা বলি যে ফুসফুস ক্যান্সার, ইম্পর্টেন্ট অর্গান কি হার্ট, ইম্পর্টেন্ট অর্গান কি একটা ফুসফুস, ইম্পর্টেন্ট কি খাদ্যনালী, এগুলি ইম্পর্টেন্ট অর্গান। এইগুলি সেভ করতে হবে, সেভ করার জন্য তখন আমরা এগুলি আঁকি, এগুলি এঁকে তারপরে আমরা ঠিক করে 100% ডোজ যাতে আমার টিউমারে পড়ে, আর মিনিমাম ডোজ 5% বা কম ডোজ যাতে, বা একটা সহনীয় পর্যায়ে ডোজ যাতে আশেপাশে পড়ে। এই জন্য বর্তমানে রেডিওথেরাপি অনেক ডেভেলপ, অনেক ডেভেলপ, যার ফলে 100% ডোজ যদি পড়ে ওই টিউমারে আর কম ডোজ পড়ে, তাতে সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই প্রেসাইজলি আপনারা অপারেট করতে পারছেন। একটা আছে যে ওই ডোজটা কিন্তু স্কিন দিয়ে পেনিট্রেট করে, কিন্তু ডোজটা কিন্তু পড়বে টিউমারে, স্কিনের তেমন একটা ক্ষতি করে না। আগের মেশিনগুলিতে স্কিনকে জ্বালিয়ে পুড়ে দিত, এখন আর জ্বালিয়ে পুড়ে দেয় না, স্কিন ঠিকই থাকে। যার ফলে রেডিওথেরাপি নিয়ে কিন্তু আসলে
ভয়ের মানে কোনো সেই কিছু ভয়ের কারণ নাই। জায়গাটা থেকে সরে আসার হ্যাঁ, একটা ভয়ের সময় তো। হয়েছে। সো আমরা পার্সোনালাইজড কেয়ার শুনে থাকি যে এখন আপনারা ক্যান্সারের চিকিৎসা পার্সোনালাইজড কেয়ার দিয়ে থাকেন, তো সেটা বলতে আসলে কি বোঝানো হয়? ছোট করে জানো স্যার, আমাদের হাতে সময় সংক্ষিপ্ত। পার্সোনালাইজ কেয়ার হলো যেন ওই যে একটু আগে বললাম যে আমরা এক একটা ইউনিক মানুষ, পেশেন্টকে একটা ইন্ডিভিজুয়াল। এক একটা ইউনিক। সে ধরেন ব্রেস্ট ক্যান্সার, তা দেখা যাচ্ছে কী কারণে ক্যান্সারটা হলো, কারণটা বের করলাম আমরা, বোঝা গেলো তার হরমোনের জন্য ক্যান্সারটা হলো, ইস্ট্রোজেন হরমোনের প্রকোপ বেশি হচ্ছে ক্যান্সার হলো, তখন তার ইস্ট্রোজেনের এগেনস্টে ট্রিটমেন্ট দিলে ভালো হয়ে যাবে। দেখা গেলো বর্তমানে হার্টও একটা পরীক্ষা আছে, প্রোটিন এক্সপ্রেশন যেন হলো, এটার এগেনস্টে যদি আমরা কোনো ট্রিটমেন্ট দিই ভালো হয়ে যাবে। দেখা গেলো তার BRCA1-2 পজিটিভ, তার এগেনস্ট ট্রিটমেন্ট ভালো হয়ে গেলো। দেখা গেলো PDL1 PDA পজিটিভ, ইমিউনোথেরাপি ভালো হয়ে যাবে। এটা বলে পার্সোনালাইজড, মানে প্রতিটা পেশেন্টের জন্য স্পেসিফিক কাস্টমাইজড করে আপনারা ট্রিটমেন্ট প্ল্যানটা করছেন। এই ফ্যাসিলিটি তো বাংলাদেশে এখন আছে। এবং স্যার প্যালিয়েটিভ কেয়ার নিয়ে একটু জানতে চাইবো খুবই সংক্ষিপ্তভাবে। প্যালিয়েটিভ কেয়ার আসলে এটা ক্যান্সার চিকিৎসার চলাবস্থা হতে পারে একটা হওয়ার পরেও পর্যায়ে, দেওয়া যখন যেতে নাকি পারে। বলা হয় যে ক্যান্সারের চিকিৎসার আওতার বাইরে একটা পর্যায়ে, তখন প্যালিয়েটিভ কেয়ার উদ্দেশ্য হলো তার উপশম দেওয়া, তাকে ব্যথামুক্ত যতটুকু রাখা, পেইন মুক্ত যেই করে সিম্পটমগুলি রাখা। আছে খেতে না পারলে তার খাওয়ার ব্যবস্থা করা, টয়লেটের ব্যবস্থা করা, ব্যথা বেদনা মুক্ত রাখা, চলতে ফিরতে অসুবিধা হলে তাকে রিহেবিলিটেশনের মতো একটা, তাকে ওইভাবে ট্রিটমেন্ট করা, প্যালিয়েটিভ মানে মেডিসিন, এটাও জীবনের বাংলাদেশ শেষ ডেভেলপ এই সময়টুকু যাতে সে যতটুকু সম্ভব তাকে কোয়ালিটি অফ লাইফটা দেওয়া, এনশিওর এটাই করা। প্যালিয়েটিভ ট্রিটমেন্টের একটা মূল উদ্দেশ্য এটা। আচ্ছা স্যার, আপনি প্রতিরোধ নিয়ে বলতে চাচ্ছিলেন। আমাদের লাইফস্টাইলের একটা বিশাল ব্যাপার এখানে জড়িত আছে। আমরা বলি যে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, আমরা লাইফস্টাইলকে চাইলেই মডিফাই করতে পারি আসলে। তো স্যার সেই বিষয়টা নিয়ে বলবেন। হ্যাঁ, কিছু কিছু ক্যান্সার আছে যেমন বলি, যেমন বংশগত, ইচ্ছা করলে চেঞ্জ করা যায় না। যেমন আমরা বলি স্তন ক্যান্সার বা কিছু ক্যান্সারকে এজ, সেক্স, এথনিসিটি আমরা পরিবর্তন করতে তো পারবো। কিছু ক্যান্সার আছে যে আমরা ইচ্ছা করলে বন্ধ করতে পারি। কীভাবে বন্ধ করতে পারি? স্মোকিং, পান, সাদা জর্দা, এগুলি যদি আমরা না গ্রহণ করি তাহলে দেখা যায় ফুসফুস মুখের ক্যান্সার রক্ষা পেতে পারে। যেমন আমাদের লাইফস্টাইল আমরা বলা ধুলাবালি মুক্ত থাকতে পারি, তাইলে আমরা অনেক ক্যান্সার থেকে মুক্তি পেতে পারি, ফুসফুস ক্যান্সার মুক্তি পেতে পারি। যেমন বলে গ্রামে বলে আর্সেনিক, আর্সেনিকের জন্য স্কিন ক্যান্সার হচ্ছে, আর্সেনিক মুক্ত থাকার ব্যবস্থা করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট ইস্যু বাল্য বিবাহ, অল্প বয়সে বিয়ে হচ্ছে, ঘন ঘন সন্তান দিচ্ছে, জ্বরের ক্যান্সার হচ্ছে। এটা থেকেও ইচ্ছা করলে কিন্তু বাল্য বিবাহ যদি প্রতিরোধ করতে পারে, আন্দোলন করতে পারে, হচ্ছে বাংলাদেশে, তাহলে কিন্তু ওই ক্ষেত্রে রক্ষা পেতে পারি। যার ফলে এই জিনিসগুলি যদি আমরা সচেতন হই তাহলে কিন্তু আমরা ক্যান্সার থেকে অনেকটি রক্ষা পেতে পারি। এই যে তথ্যগুলো আপনি বলছেন, এই তথ্যগুলো পৌঁছে দেওয়া প্রয়োজন পলিসি মেকার যারা আছেন, নীতি নির্ধারণী পর্যায়ে যারা আসলে এই ডিসিশনগুলো মেক করছেন তাদের কাছে, তারা যাতে সামগ্রিকভাবে আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে একটা পরিবর্তন আনতে পারে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও, দর্শকদেরকেও, শ্রোতাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আলোচনা ছিল এই পর্যন্তই। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।